আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা চাকরি প্রস্তুতির গণিতের ধারাবাহিক পর্ব নিয়ে এসেছি। সেই ধারাবাহিক পর্বের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। সেই প্রথম আমরা অ্যাকচুয়ালি প্রথম ক্লাস বলা যাবে না, পূর্বে আমরা অনেক ধরনের বিশ্লেষণ করেছি। আপনাদের চাহিদা মোতাবেক আমি অনেক ধরনের শর্ট কোয়েশন, ব্রড কোয়েশন, রিটার্নের জন্য ইংলিশ ভার্সনে যেটা আসে, অর্থাৎ ব্যাংকের জন্য যেটা আসে, ব্যাংক বহির্ভূত বিসিএস এর জন্য যেটা আসে, এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে ম্যাথগুলো এসেছে সেগুলো আপনাদের চাহিদা মোতাবেক আমি বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়েছি, এবং আপনারা যা চেয়েছেন সেভাবেই আমি বলার চেষ্টা করেছি। তাই আমি ভাবতে পারলাম যে আপনাদের জন্য হয়তো একটা ধারাবাহিক পর্ব যদি থাকে, বেসিক থেকে কিভাবে আমরা ম্যাথটাকে শিখতে পারি সেই অনুসারে যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলে মনে হয় আপনারা ওভারঅল সবচেয়ে বেশি উপকৃত হবেন। সেই ধারাবাহিকতায় আমি যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে একবার শূন্য থেকে, একবারে যারা ম্যাথ পারে না, একবারই পারে না, ম্যাথের পও পারে না, সে অনার্স মাস্টার্স করছে কিন্তু ম্যাথ কি এত ভয় পায় যে না ম্যাথ মনে হয় অনেক কিছু, ম্যাথ ব্যতীত যদি অন্য সব আনসার করতে পারি তাহলেই হলো, তাদের জন্যই হচ্ছে আমার সেই আয়োজন। যাতে যারা একবারই ম্যাথ পারে না সেখান থেকে তাদেরকে আমি বেসিক থেকে, একবার শূন্য থেকে বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাব। সেই উদ্দেশ্যে আপনি যদি প্রথম শুরু করতে যান, ম্যাথ কি দিয়ে শুরু করবেন আপনার মাথায় আসতে পারে না যে আমি কি দিয়ে শুরু করব। হ্যাঁ, আপনি কি দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে ম্যাথ মানে কি, প্রথম কি, প্রথমকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব, তাই না? আমরা ম্যাথ করব। তো ম্যাথ করার স্টার্টিং যে স্কোপটা, স্টার্টিং যে আমাদের এটা হবে, স্টার্টিংটা যে করবো আমরা, সেটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যা দিয়ে। অঙ্ক এবং সংখ্যা দিয়ে বলতে পারেন যে অঙ্ক আবার সংখ্যা, এটা আবার কেমন, আমরা তো সবসময় ম্যাথ করে আসছি। হ্যাঁ, অঙ্ক এবং সংখ্যা থেকে যে কোনো চাকরি পরীক্ষায় অ্যাটলিস্ট 2 থেকে 3টি ম্যাথ আসে, যেটা আমরা মনে করি যে কোথা থেকে আসছে সেটা আমরা জানি না। আজকে সেই বিশ্লেষণটাই আমরা এখানে করব। যাক, শুরু করা যাক ধারাবাহিক পর্ব, অঙ্ক এবং সংখ্যার পর্ব 1, অঙ্ক এবং সংখ্যা। প্রথমে আমি লিখে রাখছি সেটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যা। তাহলে আপনাদের মধ্যে মানে বলাই যায় অঙ্ক কি এবং সংখ্যা কি। আমরা জানি গণিতে অঙ্ক কয়টা, গণিতে অঙ্ক কয়টা আছে। যদি আমি প্রশ্ন করি যে গণিতে অঙ্ক কয়টা, তাহলে আপনারা বলবেন যে এটা কোনো প্রশ্ন হলো যে গণিতে অঙ্ক কয়টা, আমরা তো সবসময় ম্যাথ করে আসছি। হ্যাঁ, গণিতে অঙ্ক তো অনেক, অসংখ্য ম্যাথ না, গণিতে অসংখ্য অঙ্ক না, গণিতে অঙ্ক হচ্ছে 10টা, গণিতে অঙ্ক হচ্ছে 10টা। তাহলে কি কি সেটা বলা যাক। সেটা হচ্ছে প্রথম হচ্ছে জিরো, প্রথম হচ্ছে জিরো, তারপর হচ্ছে 1 থেকে 9, অর্থাৎ 1 থেকে 9 মানে কি 9টা, 1 থেকে 9 হচ্ছে 9টা, জিরো হচ্ছে একটা, 10টা। তাহলে টোটাল 10টি হচ্ছে অঙ্ক, টোটাল 10টি হচ্ছে অঙ্ক। অনেকবার আসছে এক্সামে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এক্সামে অনেক আসছে যে গণিতে অঙ্ক কয়টি, গণিতে অঙ্ক কয়টি, আমরা অনেক ভুল করে আসছি, অনেক আমরা দিয়ে আসছি 9টি। 1 থেকে 9 মানে কি 9টি, জিরো কি আমরা কোনো গ্রাহ্যই করি নাই, অনেকবার দিয়ে আসছি। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট দেখে আসছি যে তারা তো অ্যান্সার করে আসছে 9টি। অ্যাকচুয়ালি গণিতে অঙ্ক হচ্ছে 10টি। 1 থেকে 9 যে অঙ্কগুলা, হ্যাঁ, তাহলে অঙ্ক কয়টি, অঙ্ক কয়টি 10টি, অঙ্ক কয়টি 10টি। 1 থেকে 9 যে অঙ্কগুলো আছে সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে কি বলা হয়, সার্থক অঙ্ক। এই 1 থেকে 9 সেটাকে বলা হয় কি, সার্থক অঙ্ক। কি বলা হয়, সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক। আর ওই জিরো কি বলা হয়, সাহায্যকারী অঙ্ক। কি বলা হয়, সাহায্যকারী, জিরো কি বলা হয়, সাহায্যকারী অঙ্ক। ঠিক আছে, তাহলে জিরো কি করে, সাহায্য করে। যেমন 01, ও কি, ওর কোনো ভ্যালু আছে নাই, যখন 10 হয়ে গেল সে 1কে সাহায্য করলো 10 হইতে। হ্যাঁ, আগে কি ছিল 1 ডিজিট ছিল, এখন 2 ডিজিট হয়ে গেছে, জিরো সাহায্য করছে তাকে। দ্যাটস ওকে। তার মানে জিরো কি, যখন বামে থাকে কোনো ভ্যালুয়েশন থাকে না, তার ভ্যালু থাকে না, যখন ডান দিকে থাকে তার ভ্যালুটা ক্রিয়েট করে। দ্যাট মিনস হচ্ছে জিরো হচ্ছে সাহায্যকারী অঙ্ক, 1 থেকে 9 হচ্ছে সার্থক অঙ্ক। ভেবেছিলাম পর্ব একদিনে শেষ করব, বাট একদিনে শেষ করা যাবে না। অঙ্ক এবং সংখ্যার 5টি পর্ব হবে, 5টি পর্ব, সেটা আমরা বিশ্লেষণ যদি খুব ভালোভাবে শিখতে পারি, সেখান থেকে আমরা 2 থেকে 3টি ম্যাথ আমরা অবশ্যই পেয়ে যাব। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে 1 থেকে 9 হচ্ছে, হ্যাঁ, আমাদের সার্থক অঙ্ক, জিরো হচ্ছে সাহায্যকারী অঙ্ক, টোটাল অঙ্ক হচ্ছে 10টি। তাহলে অঙ্ক এবং সংখ্যার বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম। তারপর এই অঙ্ক এবং সংখ্যার মধ্যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা।
তারপর যেটা আসবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। ইংলিশে বলা হবে সেটাকে রিয়েল নাম্বার। বিসিএস আসছে রিয়েল নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে রিয়েল নাম্বারকে প্রথম অক্ষর আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। রিয়েল নাম্বার কি? বাস্তব সংখ্যা বলা হয় হচ্ছে বাস্তব। কি বলা হচ্ছে সেটাকে? বাস্তব। তাহলে রিয়েল নাম্বার কি? আমরা যদি বলি যে বাস্তব সংখ্যা, বললামই তো বাস্তব, সেটা কি ভাই? এই রিয়েল নাম্বার কি এত কোনো পেছানোর দরকার নাই। এই রিয়েল নাম্বার কি এত কোনো পেছানো, এটা মুছে ফেলছি কেন? বাস্তব সংখ্যা কি, হ্যাঁ, সেটার জন্য এত কিছু বলা দরকার নাই, একবারে সহজে আমরা বুঝতে পারবো। বাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যা জটিল ব্যতীত, জটিল সংখ্যা ব্যতীত, আমি এক বাক্যে বলবো, জটিল সংখ্যা ব্যতীত পৃথিবীতে যত সংখ্যা আছে সব বাস্তব সংখ্যা। জটিল সংখ্যা ব্যতীত পৃথিবীতে যত সংখ্যা আছে সব হচ্ছে বাস্তব সংখ্যা। শুধু যদি কোনো সংখ্যাতে আই থাকে, যেমন 1+i, 1 - i, যদি কোনো সংখ্যাতে আই থাকে তাহলে সেই সংখ্যাটা বাস্তব না, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। সেটা হচ্ছে কাল্পনিক, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। সেটা হচ্ছে কি? কাল্পনিক সংখ্যা। আই মানে ইমাজিনারি, আই মানে ইমাজিনারি। সেটা আসছে √-1 থেকে, সেটা আমরা বিস্তারিত পরে করবো। √-1 হচ্ছে আই, √-1 হচ্ছে আই। সেটা কি হয়েছে শুধু অতটুকু জেনে রাখেন যে বাস্তব সংখ্যা পৃথিবীতে সবাই, শুধুমাত্র যে সংখ্যাতে আই আছে এটা বাদে, যে সংখ্যাতে আই আছে যদি আই না থাকে সরাসরি আনসার করবো এটা বাস্তব, সরাসরি আনসার করবো এটা বাস্তব। তাহলে 150 আমাদের আর কিছুই মাথায় আনতে হবে না। আরেকটা জিনিস, যদি √-1 থাকে তাহলে সেটাও কি কাল্পনিক, সেটাও কি বাস্তব না। যদি রুটের ভিতরে মাইনাস থাকে, আমি আবার বলছি, যদি রুটের ভিতরে কি থাকে? মাইনাস থাকে। যদি আমি দুইটা জিনিস অ্যাকসেপ্ট, দুইটা জিনিস ব্যতীত পৃথিবীতে যা আছে সব বাস্তব। যদি রুটের ভিতরে মাইনাস থাকে আর যদি কোনো সংখ্যার সাথে আই থাকে তাহলে সেটা বাস্তব না, কাল্পনিক। আর পৃথিবীতে যত সংখ্যা আছে সব কি বাস্তব। তাহলে বাস্তবকে আমরা এটাও বলতে পারি সকল ধনাত্মক, সকল ঋণাত্মক এবং জিরো সহ, সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, জিরো সহ। এবং আরেকটা জিনিস বলতে পারি সকল মূলদ, সকল অমূলদ। তার মানে কি? সকল মূলদ এবং সকল অমূলদ, এই দুইটা কথা সকল ধনাত্মক এবং সকল বাস্তবের মধ্যে চলে আসে। তাহলে বাস্তব সংখ্যা কি? ধনাত্মক, ধনাত্মক, ঋণাত্মক, জিরো সহ। ধনাত্মক, ঋণাত্মক, জিরো সহ। হ্যাঁ, ধনাত্মক সংখ্যা কি আমরা বলি? ধনাত্মক সংখ্যাটা কি মনে রাখবেন? ধনাত্মক সংখ্যা 1 থেকে শুরু, ধনাত্মক সংখ্যা 1 থেকে শুরু। আবার সেই ধনাত্মক সংখ্যাটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, সেই ধনাত্মক সংখ্যাটাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তার মানে সেই সংখ্যাটা 1 থেকে শুরু, সেই সংখ্যাটা 1 থেকে শুরু, 2, 3, 4, 5 যা আছে সব সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, বলছে বাস্তব, তার মানে কি সেখানে দশমিক হতে পারবে না? কিন্তু সেখানে দশমিক হতে পারবে। 1.1, 2.1, 3.1 এই সংখ্যাগুলো কি হতে পারবে? দশমিকও হতে পারবে। তার মানে কি দশমিক সংখ্যাও কি বাস্তব। আর অখণ্ড ধনাত্মক মানে খণ্ড না, অখণ্ড ধনাত্মক মানে খণ্ড না, মানে পূর্ণ, পূর্ণ। এই যে 1, 2, 3, 4, 5, 6 পূর্ণ সংখ্যা, নট খণ্ড। খণ্ড মানে কি? দশমিক। খণ্ড মানে কি? দশমিক। অখণ্ড মানে কি? খণ্ড না, মানে কি? পূর্ণ সংখ্যা। আর সেটা হচ্ছে ন্যাচারাল, সেটাকে বলা হয় স্বাভাবিক। সেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, সেটাকে কি বলা হয়? স্বাভাবিক। আরেকটা জিনিস মনে রাখবেন, স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন হচ্ছে 1। স্বাভাবিক সংখ্যা 1 দিয়ে শুরু হয়, সর্বনিম্ন হচ্ছে 1। তাহলে ঋণাত্মক কি? সেটা হতে পারে কত? -3, -2, -1 অসংখ্য হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেগুলোও কি বাস্তব, সেগুলোও কি বাস্তব। এই যে দেখেন এখানে কি রুট আছে? না, রুট নাই। এখানে কি রুট আছে? রুট নাই। তার মানে এটা কি? ঋণাত্মক। আমি কি বললাম? ধনাত্মক দেখালাম। হ্যাঁ, এটা কি? সকল ঋণাত্মক, সকল ঋণাত্মক, সকল কি? ঋণাত্মক সংখ্যাও কি বাস্তব। আর কি? অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক মানে কি? 0, 1, 2, 3। ওই যে বলছিলাম না, কি বলছিলাম? সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, জিরো সহ। ওই যে অঋণাত্মকের মধ্যে জিরো আসছে, অঋণাত্মকের মধ্যে কি আসছে? জিরো আসছে। আর ওই সাথে কি 1, 2, 3 আসছে, মানে কি? বাস্তবকে ও টেনে নিয়ে আসছে। ওই যে বাস্তবকে ও টেনে নিয়ে আসছে। ওই যে ন্যাচারাল কি? কি ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7 চলতেছে।
সর্বনিম্ন 1 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যা যেটা ধারাবাহিকভাবে চলবে, হ্যাঁ কনজুগেটিভ ধারাবাহিকভাবে চলবে, সেটা কি স্বাভাবিক সংখ্যা। দ্যাট মিনস সকল স্বাভাবিক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা, সকল অঋণাত্মক সংখ্যা এরা এবং সকল দশমিক সংখ্যা, দশমিকগুলো বাস্তবে আসবে, সেগুলোই কি বাস্তব সংখ্যা, সেগুলোই কি বাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব কি? দুটি জিনিস, যেটার সাথে আই থাকবে আর যেটার ভিতরে মাইনাস থাকবে, রুটের ভিতরে, যে রুটের ভিতরে মাইনাস সহ সংখ্যা থাকলে এই দুইটা কাল্পনিক। এই দুইটা কাল্পনিক ব্যতীত পৃথিবীতে যত সংখ্যা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আরেকটা জিনিস এখানে আসে প্রায়, সেটা হচ্ছে সকল মূলদ অমূলদ, সকল মূলদ অমূলদ, সকল মূলদ অমূলদ। তাহলে আমাকে শিখতে হবে না মূলদ কি? তাহলে আমাকে কি করতে হবে? শিখতে হবে মূলদ কি। হ্যাঁ, আমাদের কি শিখতে হবে? মূলদ কি, এবং আমাদের শিখতে হবে অমূলদ কি। আমাদের শিখতে হবে, আরেকটা কথা আসে, জিরো সহ সকল মূলদ, সকল অমূলদ, সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমাদের শিখতে হবে মূলদ কি, আমাদের শিখতে হবে মূলদ কি। ক্লাস 9-10-এ পড়ছেন যে পি বাই কিউ আকারে যেটাকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ। এই সংজ্ঞা যদি দেই পৃথিবীতে, আমি যতবার পড়াইছি স্টুডেন্টকে, কোনো স্টুডেন্ট আমার বুঝে নাই, আমার কোনো স্টুডেন্ট বুঝে নাই। পি বাই কিউ আকারে প্রকাশ করলে সেটাকে বাস্তব সংখ্যা বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়। এই সংজ্ঞায় আমি আর কখনো যাইও নাই। আমি কি বলছি? মূলদ বিষয়টা কি? মূলদ বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস, মূলদ বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায়। যে এ আছে এখানে দেখেন, এটা কি বলা হয়? বাই কন্ডিশন। হ্যাঁ, এ থেকে এ, ওই এ থেকে আমি এ থেকে ওই একে রূপান্তর করতে পারবো, ওই এ থেকে আবার এতে আসতে পারবো। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝবেন। 11/2, 11/2, 11/2 মানে হচ্ছে 5.5। 11/2 মানে কি? 5.5। কেমনে আসছে? আপনি ডিভাইড করে দেখেন, আপনি ভাগ করে দেখেন। হ্যাঁ, 11/2 কি যখন ভাগ করবেন আপনি 11/2 কি করবেন? 5 দুগুণে কত? 10। একটাকে যেহেতু 2 1-এর মধ্যে যায় না, দশমিক দিয়ে কি জানি আমরা? শূন্য আনতে হয়। এখন আবার চলে যায় 5 বার, তাহলে 5 দুগুণে 10 শূন্য থাকে। এই যে দেখেন 5.5 আসছে। এখন আমি কি বলছি? ওই জিনিসটাকে 11/2 যেটা, সেটা যদি আবার এ হয়, এটা কি না? আবার যদি এতে রূপান্তর করতে পারি 55, আমরা কি জানি দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য। একটা এক দিয়ে দশমিকের পরে যত ঘর আছে এক ঘর আছে, শূন্য দিলাম। তার মানে কি? আর উপরে যা আছে উপরে পুরো সংখ্যাটা লিখবো দশমিক ব্যতীত, দশমিক ব্যতীত উপরে লিখবো। এটা দশমিক ব্যতীত কত? 55 লিখলাম। দশমিকের পরে এক ঘর, সেজন্য এক দিয়ে একটা শূন্য। তাহলে কাটাকাটি করলাম 5 দিয়া, 5 11 55, 5 11 কত? 5 11 কত? 55, 5 দুগুণে 10, 5 দুগুণে কত? 10। এই যে দেখেন, এটাও আবার ইয়া হয়ে গেছে। দেখেন তো মিলছে কিনা? মিলে গেছে। অর্থাৎ যে জিনিসটাকে যাহা ছিল তাহাই রূপান্তর করা যায়, অথবা পূর্বের অবস্থায় নিয়ে আসা যায়। দেখেন 11/2 ছিল কত? হয়েছে কত? 5.5। সে 5.5কে আমরা কি করছি? লঘিষ্ঠ করছি এবং রূপান্তর করছি, ভগ্নাংশে রূপান্তর করছি। রূপান্তর করে আবার সেটাকে 11/2-তে নিয়ে আসছি। অর্থাৎ যে জিনিসকে যাহা ছিল তাহা থেকে যে প্রাপ্ত রেজাল্ট আসে, সে রেজাল্টকে যদি আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, সেটা হচ্ছে কি? মূলদ। সেটা কি? মূলদ। তাহলে আমাকে আর এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিনা সে এখানে যেতে হবে না। আরো সহজ সংখ্যা আছে, এটা আরো সহজ, এর চেয়ে আরো সহজ সংখ্যা। সেটা হচ্ছে যে সংখ্যা শেষ সেটা মূলদ। 22, 333, অথবা অনেক বড় সংখ্যা, শেষ সংখ্যা সেটা মূলদ। অথবা দশমিকের পরে শেষ সেটা মূলদ। অথবা সংখ্যাটিকে পূর্ণপণিক আকারে প্রকাশ করা যায়, সেটাকে পূর্ণপণিক আকারে, অর্থাৎ 2.6666 বারবার লেখা যায়। অর্থাৎ যদি আমি বলি 5/3 কি ভাগ করলে কি হবে? 1.6666 চলতেই থাকবে। আর যদি কোনো কিছু চলতে থাকে তাহলে সেটাকে বারবার না লিখে সেই রেপিটেশন অর্থাৎ পুনরাবৃত্তিকে, হ্যাঁ, আমরা একটা জিনিস আবদ্ধ করতে পারি, সেটার নাম হচ্ছে পুনঃপণিক। সেটার নাম কি? পুনঃপণিক। যদি পুনঃপণিক আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা। দশমিকের পরে যদি শেষ হয়ে যায় সেটা মূলদ সংখ্যা। একটা সরাসরি যদি সংখ্যা থাকে, দশমিক না থাকে, সেটাও মূলদ সংখ্যা। অথবা যে সংখ্যাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটাও মূলদ সংখ্যা। তাই এই 4টা জিনিস যদি আপনি শিখেন, তাহলে পৃথিবীতে এমন যে কোনো এমসিকিউ আসুক না কেন, কোনো এমসিকিউ আপনি বাঁচবেন না, কোনো এমসিকিউ আপনার সমস্যা হবে না। তাহলে আমি বাস্তব সংখ্যার মধ্যে যে মূলদ হয়, সেই মূলদ দিয়ে এমসিকিউ আসে বিসিএসে, অথবা নিবন্ধনে, অথবা সমাজসেবা, যেখানেই ব্যাংকে আসেই, সেটা আমি বিস্তারিত বললাম। এখন হচ্ছে অমূলদ সংখ্যা। দেখেন বাস্তবের মধ্যে কি পড়ে?
অমূলত পড়ে, বাস্তবের মধ্যে কি পড়ে? অমূলত। তাহলে কি যেটাকে টি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই তো? না, এই যে টি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এসব জিনিস যে আমরা বলি মনে রাখতে পারি না আমরা। আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো, আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো। দেখেন, তার মানে যাহা মূলত না, যাহা মূলত না তাহা অমূলত, যাহা মূলত না তাহা অমূলত। দেখেন, লক্ষ্য করে দেখেন, আমি রুট ওভার টু লিখলাম। আমি কি করলাম? আমি লিখলাম হচ্ছে রুট ওভার টু, মানে কি 1.4142 চলতে থাকবে। আমি রুট ওভার থ্রি লিখলাম 1.7321 চলতে থাকবে। আমি কেমনে লিখলাম এটা? এটা আবার মুখস্থ আছে, দীর্ঘদিন যাবত ম্যাথ করাচ্ছি। রুট ওভার থ্রি, রুট ওভার ফাইভ, রুট ওভার সেভেন, রুট ওভার 11, রুট ওভার 13, এমন থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো আমার মুখস্থ আছে। আপনারাও আস্তে আস্তে এগুলো অন্তত 20টা মুখস্থ করে নেবেন, 1 থেকে 20 পর্যন্ত যতগুলা, হ্যাঁ, কি হয়, মৌলিক সংখ্যার মধ্যে রুট থাকে, যতগুলো মৌলিক সংখ্যার মধ্যে যদি কি থাকে, রুট ওভার থাকে, তাহলে সেটা মান কত, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, চাকরিতে আপনাদের লাগবে। কারণ আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। অনেকবার আসছে রুট ওভার টু সমান কত, রুট ওভার থ্রি সমান কত, সেটাকে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি না। আমি কি নীরবে বসে থাকবো? নো, সেটা আমার কি করছি, মেমোরিতে ক্যাপচার করে নিয়েছি। আপনারা করে নেবেন, কিছুই করার নাই। আচ্ছা, লক্ষ্য করেন রুট ওভার টু। দেখেন, আমি কি বলছিলাম, যে বলছিলাম কি 5/3, মূলত বলছিলাম 5/3, 1.666। তার মানে কি সেটাকে আমি আবদ্ধ করতেছি, পুনঃগণিকে আবদ্ধ করতেছি। কি বলছিলাম, যদি কোনো সংখ্যা রিপিটেশন হয়, যদি কোনো সংখ্যা বারবার চলে, তাহলে সেটাকে আমি পুনঃগণিকে আবদ্ধ করতে পারি, পুনঃগণিকে আবদ্ধ করতে পারি। এখানে বারবার চলবে, সারা জীবন চলবে, কিন্তু সংখ্যাটিকে আমি কি করতে পারবো না, সংখ্যাটিকে পুনঃগণিকে আবদ্ধ করতে পারবো না। তাহলে সেই সংখ্যাটা কি? অমূলত। সেই সংখ্যাটা কি? অমূলত। যদি কোনো সংখ্যাটাকে কি করা যাবে না, যদি কোনো সংখ্যাটাকে রুট থ্রি, সেটাকেও কি করা যাবে না, আবদ্ধ করতে পারবো না আমি। রুট ওভার ফাইভ পারবো না, রুট ওভার সেভেন, রুট ওভার 11, রুট ওভার 13, রুট ওভার 16, রুট ওভার 19, রুট ওভার 23, হ্যাঁ, এগুলোকে আমরা কখনোই কি করতে পারবো না, পুনঃগণিকে আবদ্ধ করতে পারবো না। সেজন্য সেটা হচ্ছে অমূলত। ই, শুধুমাত্র ই, শুধুমাত্র কি ই, সেটা কি 1.41 সামথিং চলতেই থাকবে। সেটা কি ক্যালকুলেটর ইউজ করবেন, সেটা চলতেই থাকবে। যে জিনিসগুলো চলতে থাকবে সেগুলা অমূলত, সেগুলো কি? অমূলত। তার মানে পেয়ে গেলাম কি, কি পাইলাম আমরা? পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কি চলে আসছে একটা কথা, পূর্ণবর্গ, পূর্ণবর্গ 1 পূর্ণবর্গ, 4 পূর্ণবর্গ, হ্যাঁ, তারপরে কত বলেন, 9 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ। কেন? একের বর্গ কি 1, হ্যাঁ, 2 স্কোয়ার মানে কি, দেখেন একের বর্গমূল কি 1, 4-এর বর্গমূল কি, বর্গমূল বলতেছি আমি কিন্তু, বর্গমূল, বর্গমূল। দেখেন একের বর্গমূল কি 1, 4-এর বর্গমূল কি 2, এটা বর্গমূল কি 3, এটা বর্গমূল কি 4, বর্গমূল কি 5, হ্যাঁ। তার মানে কি, যে জিনিসটার বর্গমূল করলে আমরা কি করতে পারি, ইতে রূপান্তর করতে পারি, 1, 2, 3 এভাবে রূপান্তর করতে পারি। এগুলা ব্যতীত, এগুলা ব্যতীত, এই যে পূর্ণবর্গ ব্যতীত, পূর্ণবর্গ ব্যতীত, পূর্ণবর্গ ব্যতীত, পূর্ণবর্গ ব্যতীত, অর্থাৎ 1, 4, 9, 16 এগুলো ব্যতীত। তার মানে এগুলো ব্যতীত কি 2, 3, 5, 7, 11 এই সংক্রান্ত, অর্থাৎ মৌলিক, পূর্ণবর্গ ব্যতীত যতগুলো মৌলিক আছে, মৌলিকের মধ্যে যদি রুট থাকে, মৌলিকের যে কোনো মৌলিক সংখ্যার মধ্যে যদি রুট ওভার থাকে, যে কোনো মৌলিক সংখ্যার মধ্যে যদি রুট ওভার থাকে, তাহলে সেটা হবে অমূলত। তাহলে বাস্তব সংখ্যা বোঝাতে পারলাম, সকল ধনাত্মক সংখ্যা, ধনাত্মক কি বুঝালাম, সকল ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক বললাম, সকল অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক কি বললাম, সকল মূলদ সংখ্যা, সেটাও বললাম, সকল অমূলদ কি, সেগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। বলছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দুইটা জিনিস ব্যতীত, কাল্পনিক। কাল্পনিক কি? কাল্পনিক হচ্ছে কোনো সংখ্যার সাথে যদি আই থাকে, আর কি বলছি কাল্পনিক, রুট ওভার ভিতরে মাইনাস থাকলে, তা ব্যতীত সকল সংখ্যা পৃথিবীতে বাস্তব সংখ্যা। আশা করি এর চেয়ে ব্যাখ্যা পৃথিবীতে বাস্তব সংখ্যার আর কিছুই নেই। ওকে, বাস্তব আমরা যদি অঙ্ক এবং সংখ্যা পড়তে যাই, পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। পূর্ণ মানে কি, ইন্টিজার নাম্বার বলা আছে পূর্ণ সংখ্যা। কি বলা আছে সেটা? পূর্ণ সংখ্যা। একবার যদি আপনি চিন্তা করেন যে পূর্ণ সংখ্যাটা আসলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, বলা আছে কি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ অখণ্ড, অখণ্ড, অখণ্ড ধনাত্মক সংখ্যা। এই জায়গায় কিন্তু খণ্ড ছিল, বাস্তবে কিন্তু খণ্ড করা যেত সেটাকে। বাস্তবে দশমিক সংখ্যাগুলো কিন্তু কি ছিল, বাস্তবে দশমিক সংখ্যা কি ছিল, বাস্তব ছিল।
কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ দশমিক সংখ্যা ইউজ করা যাবে না। অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ঋণাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ঋণাত্মক সংখ্যা এবং জিরো, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন আপনার 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 4 বলেন, 5 কেটে গেল। এরপরে হচ্ছে ঋণাত্মক -5, -4, -3 ছোট রাখলো এবং জিরো, সেটাই কি পূর্ণ সংখ্যা। তার মানে জিনিসটা আমরা সহজে বুঝতে পারলাম। তাহলে পূর্ণ সংখ্যা বেসিকটা কি? সকল ধনাত্মক, সকল ঋণাত্মক এবং অখণ্ড, মানে খণ্ড করা যাবে না, দশমিক আনা যাবে না, ফ্র্যাকশন আনা যাবে না, এবং জিরো, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই তিনটা জিনিস আমরা যদি বলি, একটা পূর্ণ সংখ্যা কি থাকে? 3 ধরনের হতে পারে। একটা পূর্ণ সংখ্যা কি হতে পারে? 3 ধরনের হতে পারে। সেটা ধনাত্মক হতে পারে, সেটা ঋণাত্মক হতে পারে, আর হচ্ছে শূন্য। তাহলে আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের একটা বিস্তর ধারণা চলে আসবে। তারপরে এখানে যে জিনিসটা সবার পরে আসবে, তারপরে কি, হ্যাঁ, আচ্ছা আমরা বললাম কি, পূর্ণ সংখ্যা বললাম, বাস্তব সংখ্যা বললাম, অঙ্ক বললাম, সংখ্যা বললাম। এরপরে হচ্ছে পর্যায়ক্রমিক সংখ্যা। পর্যায়ক্রমিক সংখ্যা, পর্যায়ক্রমিক সংখ্যাটা কি? মানে কি, কনজিকিউটিভ সংখ্যা, একের পরে এক, মানে একটার পরে একটা, পার্থক্য সেম থাকবে, ডিফারেন্স কি থাকবে? সেম থাকবে। 1, 2, 3, 4, 5, অথবা সেটা হতে পারে কত, 51 থেকে শুরু, 52, 53, অথবা মাইনাসের হতে পারে, -5, মাইনাস, এই ধরনের সংখ্যা হতে পারে। সেগুলো হচ্ছে কনজিকিউটিভ সংখ্যা, অথবা আমাদের কি বলতে পারবো, সেটাকে পর্যায়ক্রমিক সংখ্যা, যে সংখ্যাটি ভাবে চলতে থাকবে। এরপরে আমরা সংখ্যার মধ্যে যেটা করবো, সেটা হচ্ছে বিভাজ্যতা বা ডিভিজিবল, ডিভিজিবল বা বিভাজ্যতা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভাজ্যতা। যদি একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। শুধু ভাগ করা যাবে না, বাক্সের শূন্য হবে। যদি একটি সংখ্যা, আমি এক্সাম্পল দিই তাইলে হবে শূন্য। দেখেন, আমি এখানে কিছু বেসিক টার্ম বলবো, মনে রাখবেন, তাহলে অনেক এক্সাম সেগুলো অ্যান্সার করতে পারবেন। বেসিক টার্মটা কি বলছি? 4কে 2 দ্বারা ভাগ করা গেছে, 4কে 2 দ্বারা ভাগ করা গেছে এবং সেটা বাক্সের শূন্য। তাহলে কি হইলো? 2 হইলো 4 এর কি ভাজক, অথবা তারা পরস্পরের বিভাজ্যতা। আর 2 দ্বারা 4কে বিভাজ্য করা যায়। আমি কিছু জিনিস বলবো, সারা জীবন মনে রাখতে হবে। সেটা কি ভাজক বলা হয়। এটাকে কি বলা হয়? যাকে দিয়ে ভাগ করা হয়, যাকে দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। এর নাম 3টা, এর কয়টা নাম? 3টা। এটাকে ভাজক বলা হয়, এটাকে উৎপাদক বলা হয়, এটাকে গুণনীয়ক বলা হয়। আমি আবার বলছি, এটাকে ভাজক বলা হয়, এটাকে উৎপাদক বলা হয়, এটাকে গুণনীয়ক বলা হয়। কি বলা হয় এটাকে? ওর 3টা নাম। ওর নাম ভাজক, ওর নাম উৎপাদক, ওর নাম হচ্ছে গুণনীয়ক। আমি 9, 10 স্টুডেন্টকে অনেক কোয়েশ্চেন করছি, অনেক কোয়েশ্চেন করছি, বলো এটার নাম কি? ওরা সর্বোচ্চ এটাকে ভাজক বলতে পারে। আর ওইটা যে গুণনীয়ক, এটা যে উৎপাদক, ওরা এটা জানি না, অথচ এমসিকিউতে বারবার আসতেছে, অথচ এটা এমসিকিউতে বারবার আসতেছে। আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে অনেকবার বলছি, বলো এটার নাম কি? ওরা সবাই ভাজকই বলে, এরা কখনো উৎপাদকও বলে না, গুণনীয়কও বলে না। তোমাকে মনে রাখতে হবে জিনিসটা, 3টা, ভাজক, উৎপাদক, গুণনীয়ক। এটাকে কি বলতে হবে? এটা হচ্ছে বাহ্য। এটাকে কি বলা হয়? বাহ্য। এটা কি বলা হয়? ভাগফল। আর এটাকে বলা হয় ভাগশেষ। এবার ইংলিশ নাম বলবো, আমি এগুলো ইংলিশের নাম বলবো। ওকে, এটা কি ডিভিজন, এটাকে কি বলা হয়? ডিভিজন। এটাকে কি বলা হয়? ডিভিডেন্ড। এটাকে কি বলা হয়? ডিভিজন। এটাকে কি বলা হয়? ডিভিডেন্ড। এটাকে কি বলা হয়? কোয়েশ্চেন্ট। এটাকে কি বলা হয়? কোয়েশ্চেন্ট। এটাকে কি বলা হয়? রিমাইন্ডার। এটাকে কি বলা হয়? রিমাইন্ডার। আমি কি বলছি? যাকে দ্বারা ভাগ করা হয় ইংলিশে কি বলা হয়? ডিভিজন। এটাকে কি বলা হয়? মাঝে যেটা থাকে, মাঝে যাকে ভাগ করা হয়, যাকে দিয়ে করা হয় সে কি ডিভিজন, যাকে ভাগ করা হয় সে কি ডিভিডেন্ড। আর যেটা তাকে ডান পাশে যে রেজাল্টটা হয় সেটা কি ভাগফল, সেটাকে বলে কোয়েশ্চেন্ট। আর যেটা লাস্টে থাকে, হ্যাঁ, বা বাক্সে যেটা, সেটাকে বলা হয় রিমাইন্ডার। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে বিভাজ্যতা কি। যদি কোনো সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য হয়, সেটা হচ্ছে ওইটার বিভাজ্যতা, তাহলে 2 কি? 4 এর বিভাজ্যতা, 2 হচ্ছে 4 এর উৎপাদক, 2 হচ্ছে 4 এর ভাজক, 2 হচ্ছে এটার গুণনীয়ক।
হ্যাঁ, তাহলে এখান থেকে একটা জিনিস আমি শিখিয়ে ফেলি। জব এক্সামে হাজারবার আসছে কয়টা উৎপাদক আছে? 48-এর কয়টা উৎপাদক আছে? 48-এর কয়টা উৎপাদক আছে? জব এক্সামে হাজারবার আসছে। যদি এটা আমি বলি, আমার অসংখ্য স্টুডেন্ট অনেকবার ভুল করছে। এটা আমি এখানে লিখে রাখছি, দেখেন আপনাদের সুবিধার্থে লিখে রাখছি 48। আমি যখন স্টুডেন্টকে এট এ গ্লান্সে আমি যখন বিভিন্ন রাস্তায় অথবা কাউকে যদি জিজ্ঞাসা করি যে 48-এর বিভাজ্যতা তুমি কত দিয়ে আসছো, তখন ওদের একটা শর্টকাট সূত্র আছে যে ভাজক কয়টা, ওইটা ভাজক কয়টা একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা কি এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কি 3, তাহলে কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 ইন্টু 3, তাহলে কত হইলো? 4 প্লাস 1 ইন্টু কত 3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এখানে বারবার কয়টা আসলো আমাদের বিভাজ্যতা সূত্রটা। আমাদের মূলত আমরা যে জিনিসটা দিয়ে ওরা ম্যাথটা করে বা যে জিনিসটা দিয়ে করার আমরা চেষ্টা করি, সেটা দিয়ে আমরা এটা পরে বোঝাবো যে বিভাজ্যতার যে শর্ট সূত্রটা, বিভাজ্যতার শর্ট সূত্রটা যদি প্রথমে আমি বলে ফেলি তাহলে হবে না। হ্যাঁ, আমি বিভাজ্যতা অর্থাৎ একটা ভাজক কয়টা হবে, ভাজক কয়টা হবে, 48-এর ভাজক কয়টা, 48-এর ভাজক কয়টা। শর্টকাট সূত্র আমি একদিনে বলবো, সকল শর্টকাট সূত্র আমি একদিনে বলবো। 48-এর বিভাজ্যতা বা 48-এর ভাজক কয়টা। হ্যাঁ, সর্বপ্রথম ওরা কি করে? 2 দিয়ে ভাগ করে, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 হইল। ঠিক আছে, তাহলে ভাজক কয়টা? এক তো সবার ভাজক, 2 3 6 12 24 48, কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, কয়টা হইলো? 7টা হইলো। 7টা কি হইলো এদের? 7টা কি হইলো? 7টা হচ্ছে ওদের কি কি দাঁড়াচ্ছে? ভাজক। 7টা কি দাঁড়াচ্ছে? ভাজক। অর্থাৎ আমরা বলতেছি যে 48-এর গুণনীয়ক বা উৎপাদক, 48-এর গুণনীয়ক বা উৎপাদক বলতেছি করে 7টা, কিন্তু অ্যাকচুয়ালি কি তা ঠিক না? অ্যাকচুয়ালি তা ঠিক না। আমি আবার দেখাচ্ছি, এদিকে 48 লিখলাম, কারণ এখানে 1 লিখছি, 2 লিখছি, 4ও তো আছে, 4 বারো 48, 4কে আমি লিখতে পারছি। তাহলে আমার কি করা উচিত ছিল? 2 দুগুণে 4। আর কি দরকার ছিল? এখানে 8 নাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপর কি দরকার ছিল? 16 দিয়েও 4, এটা 16 দিয়ে হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই জিনিসগুলো এখানে অ্যাড করার দরকার ছিল। কি আমরা কি এখানে অ্যাড করতে পারছি? পারি নাই। তাহলে এই শর্টকাটে না গিয়ে এই শর্টকাটে ভুল যেহেতু হয়, এই শর্টকাটে যেহেতু রং ডিসিশন চলে আসে, তাহলে আমি একটা এমন সুপার টেকনিক শিখাবো যে টেকনিকে আপনি ইচ্ছা করলেও ভুল করতে পারবেন না। 1 গুণন কত? 48। 2 গুণন কত? দেখেন 1 তো 48-কে যাই গুণ, তার মানে কি সহজেই 1 × 48। আমি যদি 2 নেই, তাহলে 2 দিয়ে যদি 48-কে ভাগ করি 24 বার যায়, 24 দুগুণ 48। এরপরে কত? 3 3 শূন্য কত? 48। যদি 4 নেই, 4 বারং কত? 48। আমি যদি 4 নেই, 4 বারং কত? 48। ওকে ওকে, 4 বারং হচ্ছে 48। এটা 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 7 42, 6 8 কত? 48। ওকে, 7 যায় না, 8 দিয়ে যায়, 8 6 8 কত? 48। যখন রিপিট হয়ে যাবে, দেখেন রিপিট হয়ে গেছে, 6 8 8 6 রিপিট হয়ে গেছে। যখন রিপিট হয়ে যাবে আমি সেটাকে আর কাজ করব না। আমি এখন দেখি এখানে 48 কত ছিল, আর এখানে 48 ছিল কয়টা? 7টা। আমি দেখাচ্ছি ভুলটা কোথায় করে স্টুডেন্ট, আমি দেখাচ্ছি। তাহলে আমার কত হলো? 1 2 3 4 6 8 12 16 24 48। দেখেন কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা হয়েছে আমার? 10টা হয়েছে। কয়টা হয়েছে? এখানে কয়টা ছিল? এখানে হয়েছে 10। আমি সুপার টেকনিক, আরো এর চেয়ে সুপার টেকনিক শিখাবো। বেসিকটা শিখাচ্ছি, এর চেয়ে সুপার টেকনিক শিখাবো। যদি বলে 48-এর ভাজক কয়টা বা 48-এর উৎপাদক কয়টা, 48-এর গুণনীয়ক কয়টা, জব এক্সামে হাজারবার আসছে। জব এক্সামে এমন কোনো এক্সাম নাই যে এক্সামে আসে নাই যে কোনো সংখ্যার উৎপাদক কয়টা, যে কোনো সংখ্যার এই সংখ্যাটা গুণনীয়ক কয়টা, অথবা এই সংখ্যার ভাজক কয়টা। তাহলে আমরা কেমনে বের করবো? আমরা এইভাবে বের করবো না, এভাবে বের করলে আমাদের ভুলটা হয়ে যায়। এভাবে করে যত স্টুডেন্ট এভাবে করছে সে ভুল করে আসছে। আমরা এভাবে করবো, প্রথম সর্বোচ্চ 1 থেকে 10 পর্যন্ত গেলেই যে কোনো সংখ্যা আমরা পেয়ে যাই। প্রথমে 1 দিয়ে করবো, 2 দিয়ে করবো, 3 দিয়ে করবো, 4 দিয়ে করবো, দেখবো 5 দিয়ে হয় কিনা, হবে না।
হ্যাঁ, তারপরে 6 দিয়ে হয় কিনা, হয়ে যায়। 7 দিয়ে হয় না, হ্যাঁ, যেহেতু জোড় সংখ্যা 7 দিয়ে হবে না, এবং 8 দিয়ে সেটা হয়ে গেছে। তারপর আমরা সেটা কিভাবে লিখবো, আমরা অন্য একটা ক্লাসে সেটাও দেখাবো। 2 থেকে 10 এর বিভাজ্যতা, হ্যাঁ, 2 কোন কোন সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য হবে, কোন কোন সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য হবে, সেটার জন্য অন্য একটা পর্বেতে লিখবো, অঙ্ক এবং সংখ্যার মধ্যেই। তাহলে দেখেন 48-এর এটার কারণে ভুলটা হয়েছে কত, 7, আর এই 48-এর কত হয়েছে 10। তাহলে অ্যাকচুয়ালি ভাজক কয়টা, উৎপাদক কয়টা, 10টা, কিন্তু এখানে রং ডিভিশন আসছে, রং রেজাল্ট আসছে। সুতরাং আমরা এভাবে করবো না, এভাবে করবো না, কারণ এভাবে আমরা এই যে আবার গুণ করে যেতে হয়, তার মানে এই ভুলটা আমরা যাতে না হয় করবো না। হ্যাঁ, এখন আমরা একটা সুপার টেকনিক শিখবো। একটা কয়টা শিখবো, সুপার টেকনিক। এই যে এটার মাধ্যমে আবার আমরা, এটার মাধ্যমে 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3, এটা দিয়ে আবার সুপার টেকনিক খুব সহজে এটা বিভাজ্যতা বের করা যায়। তাহলে এখানে কি আসছে, 48 সমান কি আসছে, 48 সমান আসছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত আসছে 3। 2 এর উপরে কয়টা, 2 কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 2 এর উপরে পাওয়ার কত 4 ইন্টু কত 3, এটা আসছে না। এখন সুপার টেকনিকটা হচ্ছে, সূত্রটা কি, এটা পাওয়ার কত 4, 4 কে লিখবো কত, এক বাড়ায় লিখবো 4 প্লাস 1 ইন্টু 3 এর উপরে পাওয়ার কত 1, সেটাকে লিখবো 1 প্লাস 1, 1 প্লাস 1। এটা একটু হিমেজিমি হয়ে যাচ্ছে, এটা আমি মুছে দিলাম। এটা 10টা হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে এটা কয়টা হয়েছিল, 10টা। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার বোঝাচ্ছি। 48 কি বাংলা হয়, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, ওকে, 3 থাকে 3, হ্যাঁ, তাহলে পাওয়ার কত হবে 1 2 3 4, পাওয়ার 4 আর উপরে 1, ওকে, 2 পাওয়ার 4। কি বলছি, সূত্রটা কি, 4 এর সাথে 1 যোগ করতে হবে, তারপরে এই পাওয়ারের সাথে 3 এর পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। তাহলে কত আসছে 5 ইন্টু কত 2, এই যে 4 আর 1 5 আর 1 on 2, তার মানে কত আসছে 10। ওই যে 10 আসছিল না আমাদের ভাজক কয়টা, 10টা, এই যে আমাদের ভাজক 10টা চলে আসছে। তার মানে আমরা সুপার টেকনিক শিখলাম, বেসিক শিখলাম, সবই শিখলাম, ভাজক কেমনে বের করতে হয়, যে কোনো সংখ্যার ভাজক কেমনে বের করতে হয় সবই আমরা শিখে ফেললাম। আর কখনোই আশা করি আমাদের কি হবে না, আর কখনোই আমাদের সেই ভুলটা হবে না। ওকে, ডিভিজিবল শিখলাম। এখন আমরা ফ্যাক্টর শিখবো। ফ্যাক্টর তো শিখে ফেলছে, ফ্যাক্টর আর কি শিখবো। তো এই যে বাংলা যেটা, ভাজকের বাংলায় হচ্ছে ফ্যাক্টর, হ্যাঁ, গুণনীয়ক, উৎপাদক, এগুলার ইংরেজি কি, এগুলার ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, এগুলো ইংরেজি কি, ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। ওকে, তাহলে ফ্যাক্টর শিখে বলছি আমরা, আর শেখার দরকার নাই। মাল্টিপল, মাল্টিপল একটা সুপার টেকনিক শিখাবো, যে টেকনিক আর কখনই শিখেন নাই। মাল্টিপলে কি করবো, একটা সুপার টেকনিক শিখাবো, যে টেকনিক পূর্বে কখনোই শিখেন নাই। অর্থাৎ গুণনীয়ক, আমি গুণিত গুণনীয়ক কিন্তু করে ফেলছি, আমি গুণ